আমাদেরকে সবাই দুর্নীতির দায়গুলা দেয়, কিন্তু আমাদের কাজগুলা কেউ দেখে না, তাই না? এই যে দিনের পর দিন ট্যাপ ছাড়লে পানি আসে, কেউ আমাদের কথা মনে করে না। দিনের পর দিন সুইচ দিলে কারেন্ট আসে, ফ্যান চলে, কিন্তু ফ্যানটা ঠিক কারেন্টটা চলে গেলে আমরা একটা বকা খাই, তাই না? তাহলে আমাদের কাজগুলা কেউ মনে রাখবে না, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের ফেইলিওরগুলো কিন্তু মনে থাকে। এই জন্য জুলাই আমাদেরকে যেটা শিখিয়েছে, আমাদের দেশে একটা নতুন সরকার এসেছে, সেই সরকারকে আমরা সর্বতোভাবে সহযোগিতা করব ঠিকই, এবং সাথে সাথে এটাও মনে রাখবো আমাদের যার যার অবস্থান থেকে যেন আর কোনোদিন আমাদের কাজের কারণে কোনো ফেসিস্ট আমাদের উপর চেপে বসতে না পারে, যেন আর কোনোদিন এমন কোনো ফেসিস্ট আমাদের উপর চেপে বসতে না পারে যিনি নিজে পালিয়ে যাওয়ার সময় জাতীয় মসজিদের খতিব থেকে শুরু করে সবাইকে নিয়ে পালিয়ে যেতে হয়। এরকম জায়গায় আমরা আর কখনো যেতে চাই না, এটা আমাদের মাথায় থাকা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইঞ্জিনিয়ার আমি পাশ করেছি 2009 বুয়েট থেকে, আমি সিভিল ইঞ্জিনিয়ার। তো তখন থেকে আমাদের স্যাররা যে কথাটা আমাদেরকে বারবার বলেছেন সেটা হচ্ছে যে একজন ডাক্তারের ভুলে একজন মারা যায়, কিন্তু ইঞ্জিনিয়ারের ভুলে অনেক মানুষ মারা যায়। আমরা যখন পড়ি তখন রানা প্লাজার ঘটনাটা ঘটে, আমি যখন মাস্টার্স করছি, তারপরে র্যাঙ্কস বিল্ডিং এর ঘটনাটা ঘটে, ইঞ্জিনিয়ারিং ফেলিওর, তাই না? এবং এগুলোর কারণে মৃত্যুর সংখ্যা কিন্তু গোনা যায় না। এই জায়গাটা যদি মাথায় রাখি, আমাদের সততা আমাদের সাথে সাথে কবরে যাবে। আমি আমার বাবাকে দেখেছি, আমার আব্বু ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখনো কাজ করছেন আলহামদুলিল্লাহ। তো যখন বিজেএমসিতে ছিলেন আমাদের বাসায় অনেক কিছু আসতো, এই যে ঠিকাদাররা বিভিন্ন জিনিস নিয়ে আসতো, তো আব্বু আবার ফেরত দিতেন। কখনো কখনো এরকম হয়তো যে চুপি চুপি করে দরজার বাইরে দুইটা মাছ রেখে, বড় বড় মাছ রেখে চলে যেত, তো আবার ফোন করে গেট থেকে ফিরিয়ে এনে তাদেরকে এটা ধরায় দিতেন। এবং তাদেরকে যে কথাগুলো বলতেন আমরা পরে শুনেছি, আমি তখন অনেক ছোট, বলতেন যে আমার একটা ছেলে মেয়েরও হাতের একটা আঙ্গুল বাঁকা দেন নাই আল্লাহ, আমি যদি ঘুষ খাই আমার ছেলে মেয়ের উপর দিয়ে হয়তো আল্লাহ আমাকে শাস্তি দিবেন। দেখেন, আমাদেরকে সবসময় বলা হয় যে আমরা কাজ করি না বা আমরা কাজ করতে পারি না, কিন্তু আমাদেরকে কাজ করার সুযোগও কিন্তু দেয়া হয় না। আমি 3টা বিষয় একটু মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমটা হচ্ছে যে আমাদের দেশে যে বিল্ডিং পাস করানো হয়, বিল্ডিং করার আগে এইটা কেবলমাত্র আর্কিটেকচারাল প্ল্যানটা পাস করা হয়, কোথায় কোন রুম হবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা পাস করানো হয় না। এবং এটার কারণে যেই ফল্টি বিল্ডিংগুলো হচ্ছে, এবং এটার কারণে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদেরকে এখন শুনতে হয় যে আমার বাড়ি তো রাজমিস্ত্রি ডিজাইন করছে, আপনি এত টাকা চান কেন? তাহলে আমরা তো কাজ করার সুযোগই পাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে একটা বিল্ডিং আবাসিক হিসেবে বানানো হয়, এরপর এইটার প্রতিটি তলায় একটি করে রেস্টুরেন্ট হয়, নাইলে একটা স্কুল হয়, নইলে একটা হাসপাতাল হয়। এই যে অকুপেন্সি, এটা নিশ্চিত করার দায়িত্ব যেই কর্তৃপক্ষগুলোর, এটা কিন্তু আইন আছে, খুব সুন্দর আইন আছে, ফর্ম আছে, একটা প্রতিনিধি দল যাবে, কারা কারা যাবে, সমস্ত প্রসেস আছে, কিন্তু এটা একটা কাজের গরু, এটার কোনো প্রয়োগ নাই। আমরা বেইলি রোডে এখনো দেখি একটা কঙ্কাল বিল্ডিং, পোড়া বিল্ডিং দাঁড়িয়ে আছে, কেবলমাত্র আমাদের ফেলিওর, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের ওখানে কিছু করার ছিল না, কেউ আমাদেরকে ডাকে নাই। অকুপেন্সি সার্টিফিকেট নিয়ে আরেকটু সচেতনতা দরকার, আসল কথা এটা কাজটা শুরু করা দরকার। আর তৃতীয়ত যেটা নিয়ে কথা বলতে চাই, বিল্ডিং মেটেরিয়াল হিসেবে ইটের ব্যবহার বন্ধ করার সময় এখন বাংলাদেশের এসেছে। আমরা ইটের নামে একটা প্রচন্ড রকমের পরিবেশ বান্ধব নয় এমন একটা মেটেরিয়াল জাতির উপর চাপিয়ে দিচ্ছি প্রতিদিন। অন্তত সরকারি স্থাপনাগুলোতে ইটের বিকল্প চমৎকার জিনিসপত্র আছে, আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ বইয়ের থেকেই আমরা একটা হেল্প করতে পারবো, কিন্তু এখানে আমি মনে করি যে খুবই জরুরিভাবেই সরকারি সিদ্ধান্ত প্রয়োজন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা শুধু পরিবেশ বান্ধব নয় সেটাই না, এই যে এক একটা রাঙ্গামাটিতে একটা স্কুল করার জন্য
যেখান থেকে এই যে মেটেরিয়ালগুলো নিয়ে যাওয়া হয় একটা স্কুলে 3 গুণ 4 গুণ খরচ হয়ে যায় ট্রান্সপোর্টেশনে, লোকাল মেটেরিয়াল দিয়ে করা হলে এটা হতো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে অন্তত সরকারি স্থাপনাগুলোতে আমরা নতুন করে আর ইটের ব্যবহার দেখতে চাই না, এবং আমাদের ইট ভাটাগুলো মাইলকে মাইল পরিবেশ ধ্বংস করে দিচ্ছে, আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি এনে দিচ্ছে। এই জায়গাগুলো বন্ধ করার জন্য মাননীয় মন্ত্রী ব্যবস্থা করবেন। তো এই বলে আপনাদের ধৈর্যের জন্য আপনাদেরকে শুকরিয়া জানিয়ে শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন তো তারা একসাথেই, কিন্তু মুশকিল হচ্ছে জামাত 77 আসন, এটা কিন্তু হিস্ট্রিতে কখনো হয় নাই। সো তারা এখন চেষ্টা করবে সরকারের ব্যর্থতাগুলোকে বাড়তে দিতে, সরকারকে আরো সময় দিতে, এবং আরো যাতে সরকার আরো বেশি ফেল করতে থাকে, বিভিন্ন জায়গায় আরো বেশি ডুবতে থাকে। তখন জামাতের জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তারা হয়তো নেক্সট ইলেকশনকে টার্গেট করে আগাতে পারবে। যদি আওয়ামী লীগকে নির্বাচন সিনারিওর বাইরে রাখা যায়, নির্বাচনী মাঠের বাইরে রাখা যায়, তাহলে জামাত এই স্বপ্নটা দেখতে পারে যে আগামীতে হয়তো তারা মেজরিটি নিয়ে আসতে পারবে। সো এইটা হবে তাদের গেম প্ল্যান। এই যে লং মার্চ, মহাসমাবেশ, এগুলো সব কি বোগাস? না, বোগাস ঠিক না। একটা রাজনৈতিক দল তার নেতাকর্মীদের চাঙ্গা রাখার ব্যাপার আছে, নেতাকর্মীদের মধ্যে আমরা যে বিরোধী দলে আছি সে একটা উদ্দীপনা রাখবার ব্যাপার আছে, প্রশাসনকেও একটা সিগন্যাল দেওয়ার ব্যাপার আছে যে আমরা কিন্তু শক্তিশালী বিরোধী দল। এবং ডেফিনেটলি জামাতের যেটা সুবিধা হয় যে ধরুন ঢাকায় তারা একটা সমাবেশ করবে, কথার কথা নীলফামারীও তাদের যে কর্মী আছে উনিও ঢাকায় চলে আসবেন। আবার নীলফামারীতে যখন তারা সমাবেশ করবে, ঢাকার যেই যাত্রাবাড়ির কর্মী আছে উনিও নীলফামারীতে চলে যাবেন। সো একসাথে ওনাদের সমাবেশ কিন্তু আপনি বিশাল দেখবেন, বিকজ সারা বাংলাদেশের যেখানে যত জামাত কর্মী নেতা আছে তারা সবাই ওই জায়গাটাতে চলে যায়, and they're very মানে organized. The transportation cost will be very high. Do you really think যে তাদের কাছে মানি ইজ আ প্রবলেম? মানি ইজ নট। তাদের মানে আমি জানি না সোর্স অফ ইনকাম কি, বা এটা তারা, আমি যেহেতু দলের না আমার পক্ষে তো বলা মুশকিল। অভ্যন্তরীণ সোর্স হতে পারে, নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া টাকা হতে পারে, কিংবা বিদেশ থেকে আসা ফান্ড। নেতাকর্মীরা সব যাচ্ছেই, তারা নিজেদের খরচেই যাচ্ছে, নিজেদের খরচেই যাচ্ছে, থাকবে খাবে সব নিজেরাই করবে, সব মানে খুব ইজি মনে করেন? ইজি মনে করি না, কিন্তু ব্যাপারটা জামাতের জন্য ইজি মান্না ভাই। আমরা জামাতের রাজনীতি করি না বলে হয়তো বুঝতে অসুবিধা হয়, কিন্তু বাইরে থেকে যতটুকু বুঝি বিএনপি বা আওয়ামী লীগের মতো তো আর ওদের স্ট্রাকচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ আমরা যখন বিরোধী দলে ছিলাম, বিএনপির একটা কর্মী জেলে গেলে তার খোঁজ কিন্তু কেউ নিত না, তার পরিবারকেই দৌড়াতে হতো। কিন্তু জামাতের একটা কর্মী যখন জেলে যেত, আমাদের কানে খবর আসতো যেটা, যে দল থেকেই তার ফ্যামিলিকে দেখাশোনা, তার ফ্যামিলিকে সমস্ত সাপোর্ট দেয়া, বাজার খরচ থেকে শুরু করে সবকিছু তারা করে, এবং তারা দরিদ্র পরিবারের ব্রিলিয়ান্ট ছেলেদেরকে বেছে নেয়, কাউকে ব্যারিস্টার বানায়, কাউকে ডাক্তার বানায়, কাউকে আরো মানে অন্য কোনো ফিল্ডে যদি তার ক্যাপাসিটি থাকে সেই দিকে তারা ইনভেস্ট করে। সেই কারণে আপনি দেখবেন যে মানে মুখ খুললে আপনি বুঝবেন যে মানে দ্য ব্যাকগ্রাউন্ড শোজ এভরিওয়্যার, বাট ব্রিলিয়ান্স যদি তাদের থাকে, মেধা যদি থাকে, জামাত তাদেরকে ইয়ে করে, নার্চার করে। আপনি যা বলছেন, আর দিস ক্রিটিক অফ দি জামাত ইসলাম অর ইউরোজাইজিং? This is my analysis. I'm neither criticizing them nor I'm in favor of them, but I'm just খুবই অবজেক্টিভ অ্যানালিসিস, very objective analysis, because I'm not a part of Jamaat. So অবজেক্টিভ অ্যানালিসিসই এরকম বলছে, ইট ইজ এ ভেরি ডিসিপ্লিন পার্টি, ভেরি কি বলা যায়, well organized. অর্গানাইজ তো বটেই, খুবই প্ল্যান মাফিক চলে এবং সেরকম করেই যাচ্ছে। তো সেই পার্টি কি কারণে 5 বছর পর্যন্ত অপেক্ষা করবে? তাদের তো একটা রিস্কও আছে যে এর মধ্যে আওয়ামী লীগ ফিরেও আসতে পারে। মানে আমি একবারও 5 বছর বলি নাই, আমি বলছি তারা অপেক্ষা করবে যতদিন পর্যন্ত না তারা মেজরিটি পাবে বলে তারা মনে করবে। যেই মুহূর্তে তারা বুঝবে সরকারের ফেলিয়ার যত বাড়তে থাকবে, আওয়ামী লীগকে যদি আপনি মাঠের বাইরে রাখতে পারেন, তাহলে হয়তো 2 বছর, 3 বছর, 2.5 বছর, যখন তারা বুঝবে যে 77 will be 152, তখনই সিনারিও আলাদা হয়ে যাবে। এটা কি বোঝা সম্ভব মনে করেন? ওদের ডেফিনেটলি পরিসংখ্যান আছে, they have their own calculations, একেবারে তাদের অ্যানালিসিস আছে, তাদের ডেটা আছে, এবং এইসব ব্যাপারে তারা অনেক গুছানো বলে আমার ধারণা। all these are going in their favor with total eulogization, total না মানে অবজেক্টিভ রিয়েলিটি হতে পারে, এটা অস্বীকার করছি, হতে পারে, কিন্তু এটা ঠিক যে প্রথম আপনার বিগিনিংটা এরকম মনে হয়েছিল যে যখন আপনি বলছেন যেটা এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, কিন্তু এখন আবার বলছে খুবই ক্যালকুলেটিভ ওয়েতে তারা অপোজ করছে। কিন্তু এখানে আমার প্রশ্নটা এরকম আসে যে ধরেন তারা যদি এতই পারে, তাহলে হোয়াই নট দে ট্রাই টু মেক ইট আর্লিয়ার? মানা ভাই, আসলে মাঠে এতদিন দুটো দলের রাজত্ব ছিল, দ্বিদলীয় ব্যবস্থা। 1, 2 হলো
71-এর একটা বিশাল ব্যাগেজ তাদের উপর ছিল এবং আছে। 3 হলো তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল না হলে এত দূর এত বছর টিকে থাকবার কথা না। নিশ্চয়ই। সেই 41 সাল 42 সালে তাদের জন্ম, তারপরে ধীরে 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 তিনটা জমানা পার হলো, ভারত উপমহাদেশ, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। সো এবং প্রত্যেকটা সময় তারা হিস্ট্রির উল্টো দিকে দাঁড়িয়েছে। 47-এ তারা একরকম চেয়েছে, 71-এ তারা একরকম চেয়েছে, কিন্তু ঘটনাগুলো ঘটেছে কিন্তু ডিসফেভারে, তাদের ডিসফেভারে। সো সেই জায়গাগুলো অতিক্রম করে এসে এখানে এসে দাঁড়ানো, ধৈর্য আছে, যেটাকে আমরা পার্সিভিয়ারেন্স বলি, খুব পার্সিভিয়ারেন্স তাদের অসাধারণ, লেগে থাকা। সো এই লেগে থাকা তো একসময় না একসময় কাজে দিবে। না, কিন্তু সেটা ক্যালকুলেটিভ ওয়েতে লেগে থাকতে হবে, ভীষণ ক্যালকুলেটিভ লেগে থাকলে তো হবে একদম। মানে ধরুন এতদিনকার হিস্ট্রি তো তা বলে না, বিকজ দে ফেইলড ইন অলমোস্ট অল দ্য অকেশনস। কিন্তু তারা টিকে গেছে। সেটা টিকে মানে গেছে। ধরেন ইন্ডিয়াতে জামাত ইসলাম খুব টিকে গেছে এরকম বলবেন? একদম না, পাকিস্তানেও না, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু টিকে গেছে। বাংলাদেশে তো তাদেরকে এত পার্সিভারেন্স, হ্যাঁ স্বাধীনতার পরে করতে হয়েছে, স্বাধীনতা এত বড় একটা যুদ্ধ তারা বিরোধিতা করেছিল, ফলে ন্যাচারালি এটা হবে যে মানুষ তাদেরকে রিজেক্ট করবে, মানুষ তাদেরকে হেট করবে, তাদের সে ক্যাম্পেইন করা ইজি হবে, তারা আসতে পারেনি। এইবার যে এলো সেটাও কিন্তু একটা দেখেন, মানে এটাকে কি বলবেন, এরকম একটা ঘটনা ঘটে গেল যেটা জামাতও সম্ভবত ঘটবার আগে কল্পনা করতে পারি নাই। মানে ভাই মানে আমরা বলছি যে তারা খুবই প্ল্যান করে করেছে, কিন্তু 24-এর এই অভ্যুত্থান তো স্পন্টেনিয়াস। ওয়েল, অনেক রকম ব্যাখ্যা আছে, অনেক রকম মতামত আছে আমরা বাজারে। বিভিন্ন মতে চর্চা করছি তো কেবল, অনেক রকম। আমি অন্তত সিদ্ধান্তের কথা বলছি না, আমিও না, একদম না, কারণ এটা নিয়ে অনেক রকম ব্যাখ্যা বিভিন্ন কর্নার থেকে আসতেছে। সো এবং আমি মনে করি যে দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, যত বেশি মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হবে তাদের নিজস্ব কর্মকাণ্ডের দ্বারা, তত বেশি কিন্তু ওই ভোটটা কিছু অংশ অন্তত জামাতের দিকে যেতে থাকবে। এবং নতুন প্রজন্ম কিন্তু স্বাধীনতার কত 55 বছর পার হয়ে গেছে, সো ওটার সাথেও কিন্তু সময়ের একটা গ্যাপ বাড়ছে। আপনার চোখে দেখা মুক্তিযুদ্ধ একটা 20 বছরের ছেলে কিন্তু সেভাবে ধারণ করবে না, বা করে না, বা করছে না। জি। এবং তারা দেখেছে মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি দীর্ঘ সময় বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি হয়েছে, এখনো হচ্ছে। সো ওদের চোখে কিন্তু এই যে আবেগটা, এটা ধীরে ধীরে অপশ্রিয়মান, ধীরে ধীরে মুছতে থাকবে। এবং আমি খুব অবাক হব না যদি সেই জায়গায় আবেগটা শেয়ারই করে, তো তারা সে আবেগ ধারণ করে, বিকজ দে ডিড সি ইট ফর দেমসেলভস। তো তখন কি হচ্ছে যে ওরা যা তাদের চোখের সামনে নেই, ওই আবেগ কিন্তু এটা একটা বাড়ানো আবেগ, কিছুটা বইয়ে পড়া, সিনেমায় দেখা, গান শোনা, বাবা মার কাছে শোনা, ওই আবেগটা যে আমার মধ্যে হবে না, ওটা তো হবে না। এবং যারা মুক্তিযুদ্ধ নিজের চোখে দেখেছেন, সেই 71-এও যার জন্ম হয়েছে তার বয়স এখন 55, তো ওই সময় যার বয়স 20 সে এখন 75, সে দাদা নানা হয়ে গেছে, তাই না? সো নাতি নাতনিদের সাথে সেই গল্পের মাধ্যমে হয়তো বিষয়টা ধারণ করছে। আর আজকালকার ছেলে মেয়েরা কিন্তু অত বই পড়ে না, মান্না ভাই, এটাও আমাদেরকে মানতে হবে। তাদের ইজিয়েস্ট কুইকেস্ট ওয়ে হচ্ছে চ্যাট জিপিটি কে তারা জিজ্ঞেস করে, এআই কে জিজ্ঞেস করে, এখন এআই তার মতো করে বলে। সো এইরকম একটা জমানায় আপনি সেই আবেগ, সেই ভালোবাসা, সেই অনুভূতি ধরে রেখে নতুন প্রজন্মকে কেবলমাত্র 71 দিয়ে আসলে মানে ওই আবেগটা দিয়ে, ওই শুদ্ধতম আবেগটা দিয়ে আসলে কতটুকু আমরা আমাদের প্রজন্মকে চালাতে পারবো, পরবর্তী প্রজন্মকে, এটাও আমার একটা বড় প্রশ্ন। যদিও আমার সাবজেক্ট চেঞ্জ করতে চাই, তবু আপনাকে জিজ্ঞেস করি, তার মানে আপনি মনে করছেন আবেগ বা ভালোবাসার রঙ্গ বদলাচ্ছে, চরিত্র বদলাচ্ছে? আমরা এখন যে সোসাইটিতে বাস করছি, আমি অন্তত 10 বছর আগেও এরকম সোসাইটি দেখি নাই। এত রুথলেস, এত নিষ্ঠুর এবং এত আত্মকেন্দ্রিক সমাজ, আমরা এরকম সমাজে তো বেড়ে উঠি নাই, মানা ভাই। এখন আমারই তো মাঝ বয়স হয়ে গেছে, তাই না? সো আমাদের বেড়ে ওঠাও তো আসলে আমি 30-40 বছর আগের কথা বলছি। সেই সময়কার সমাজের সাথে তো আপনি এই মেকানিক্যাল সময়ের কোনো তুলনা করতে পারবেন না, হয় না, হচ্ছে না। মানে আমি একটু দর্শকদের থেকে সবাই চাইছি একটা ঘটনা বলবো। মানে আপনি তো মাঝ বয়স বললেন, আমার তো প্রায় শেষ বয়স পড়া ছিল, 76। আমি হেমন্তের গান পছন্দ করি, আমাদের জেনারেশন সবাই হেমন্ত, মানে হেমন্ত, তারপরে ধরে যে সন্ধ্যা কিংবা উত্তম কুমার, সুচিত্রা সেন, এগুলোর পাগল আমরা এখনও আছি। তো আমি এক রাত্রেবেলা 10টার দিকে আমার ঘরে লাইটটা নিভিয়ে দিয়ে একটা ডিম লাইট জ্বালিয়ে গান শুনছি, পড়ছি না, পড়তে পড়তে গান শুনছি, দরজাটা ভেজানো। আমার ছেলে তখন দেশে আছে, ও তখন
গ্রেড 9-এ পড়ে, বেশ কয়েক বছর আগের কথা। দরজাটা খুলে ঢুকে আবার পাশে দাঁড়ালো। তাই ভাবছি কিছু হয়তো বলবে টলবে, অপেক্ষা করতে লাগলাম। সে কিছু বলে না। কিছু আমি জিজ্ঞেস করছি, কি আব্বু কিছু বলবে? আমি বলছি কী করছো? আমাকে জিজ্ঞেস করছে। সে ডোন্ট ইউ সি, আমি তো গান শুনছি। এগুলো গান? আমি বললাম তুমি জানো গান কে গেয়েছে? আমার তো জানার দরকার নেই, এগুলো কি গান নাকি? তা আমি বললাম এটা হেমন্তের গান, হি ইজ সাচ এ বিগ আর্টিস্ট, এই যা বলার। এইসব গান শুনে বিপ্লব করতে পারবে না, আর যাই হোক সমাজ বদলাতে পারবে না। ও বেরিয়ে চলে গেল। তো মানে এইটা দিয়ে একটা তো আপনি বললেন ক্রুয়েল সোসাইটি, আত্মকেন্দ্রিক, এই আর একটা হচ্ছে কালচারটাও চেঞ্জ হয়েছে, অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ ইজ অলসো চেঞ্জড। তো এইটা একটা অনেক বড় প্রশ্ন। কিন্তু আমি বললাম যে আমি প্রসঙ্গটা বদলাতে চাই না, তবু জিনিসটা বলে রাখলাম মাঝে। এই প্রেক্ষিতে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি নিজে তো বিএনপি করেছেন, এই যে আপনি বললেন যেগুলো, এগুলো বিএনপির লিডারশিপ বোঝে না? বুঝে? না ভাই, এটা তো আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমি যখন বিএনপি করেছি, আমি একেবারেই খুবই ছোট একজন কর্মী হিসেবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি, কাছ থেকে দেখেছি, এবং ভীষণ রকম ওনার স্নেহ পেয়েছি। খুব ছোট মানে খুব ছোট না, আপনি যখন মানে এমপি ছিলেন আগে, তখন তো জানি না, আমি তো এই দলের সাথে যুক্ত হয়েছি 12 সালে, 2012 সালে। 2012, আজকে তো 14 বছর আগে। 14 বছর আগে। আপনি যদি এখন বাদ বয়সে হন, তাহলে তখন পরিপূর্ণ বয়সে। আমি রাজনীতিতে ওই বয়সটাকে আমি ছোটই বলবো, একটা আর্লি 30s এর মেয়ে রাজনীতিতে ডেফিনেটলি ইয়াংই বলবো আমি। মানে যেমন ধরেন আমি বলি, আমিও জাসদ করতাম, আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। যোগ দেবার আগেই আমার কতগুলো ধারণা হয়েছে আওয়ামী লীগ সম্পর্কে। কীরকম? ধরেন আমি প্রথম জেলে যখন গেছি, জেলে ঢুকলাম, পরের সকালে আমি লকআপের পরে গেছি, পরের সকালবেলা একদম সব নেতারা চলেছেন যারা ওই দিনু জেলে ছিলেন, যেখানে গুলি হয়েছে, ওই তাজউদ্দিন সাহেবরা মারা গেছেন, সেটাতে কোরবান আলী সাহেব আছেন, আব্দুল আজিজ সাহেব আছেন, শেখ আজিজ, আব্দুল সামাদ আজাদ, এরা সবাই। এবং তারা তো আমাকে আগে থেকে চেনেন, আমি একসময় ছাত্রনৃত্য করতাম। তো তারা এসে আমাকে জিজ্ঞেস করছে, খবর কী দেশের বলো তো? খবর আর কি, তো এই বললাম যে দেখছি। তারা খুবই ডিসপ্লিজড আমার উপরে। কী জানতে চান? কাদের সিদ্দিকির কী খবর? কাদের সিদ্দিকির তো কোনো খবর নাই। তো খবরই রাখো না, কাদের সিদ্দিকি তো এখন যমুনার পাড়ে, তারা আমাকে বলছেন। সো মানে ওই রকম লিডারশিপে এরকম কথা বললো, তাতে আমি তাদের সম্পর্কে একটা ধারণা দিলাম। হতে পারে একটা ভুল, যেটার মধ্যে তথ্য গেছে। পরবর্তী সময়েও আওয়ামী লীগ কখনো বুঝতেই পারেনি যে জামাত এরকম করে বেড়ে উঠছে, কখনো না। অথচ বোঝা যেত তাদেরটা, না বোঝার কথা না। তো আমি মনে করি ওরকম করে, যেমন আমি দলকে চিনি, আপনি যে বয়স আছেন আপনি তো বলতে চান না, বা আমি আপনাকে প্রেস করছি না যে বিএনপি বুঝতে পারবে না, সেটা কথা না, বুঝতে পারা উচিত। এবং আমার এই মানে আপনাকে প্রশ্ন করবার ছিলাম, আমি সেটা এখন করিনি। সেটা হচ্ছে যে মানে এই যে সেদিন যে ওরা মানে তারিখ জিয়া ইয়েতে গেলেন না, চিরং গেলেন, সেখানে গিয়ে উনি বাবুনগরীর সঙ্গে দেখা করেছেন। এবং পত্রিকায় তো লেখা টেখা দেখেছেন যে মানে হেফাজতকে পক্ষপুটে আনার জন্য একটা চেষ্টা এগেন্স্ট জামাত। তো মানে এইটা করতে হবে। তবে সেখানে ওপেনলি তো বক্তৃতা উনি করেনি, মানে জামাতকে তারা খুব বড় একটা কিছু শক্তি মনে করছে, না হলে এই মুভটা করবে কেন? এত বোঝা যায়। এখন যদি আপনার মনে হয় যে ওনারা বুঝতে পারছে, তাহলে তো হয়েই গেল। না, বুঝতে পারছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে প্রসেস করে আসছে এরকম করে ভিতর থেকে, এইটা বুঝতে পারছে কিনা? তাহলে তারা একটা এনিমি তো পলিটিক্সে রাখতে হয় সামনে, ফাইট এগেন্স্ট হোম, সেই অর্থে দেখাতে পারে তারা হয়তো। কথা বলতে আমি বেশি বলছি। আমার কাছে মনে হয় যে বিরাট একটা ফিল্ড কিন্তু সেন্টার লেফটে রয়ে গেছে, যেটা কেউ এক্সপ্লোর করছে না। রাইট, ফার রাইট, সেন্টার রাইটের দিকেই ঘুরপাক খাচ্ছে রাজনীতি, কিন্তু 50% তো সেন্টার লেফট অ্যান্ড ফার লেফটের দিকে আছে, সেদিকে তো কেউ যাচ্ছে না। সো এই ভ্যাকুয়ামটা আপনি যতদিন রেখে দেবেন, ততদিন আওয়ামী লীগের ফিরে আসা আপনি মানে অবধারিত হিসেবে ধরে নিতে পারেন, যতদিন পর্যন্ত ওই লেফট এবং সেন্টার লেফটের ভ্যাকুয়ামটা পূরণ না হচ্ছে। আমি মনে করি তাদের আসা অবধারিত। ভ্যাকুয়াম তো পূরণ হতে হবে, কেউ যদি সেই দিকে যতদিন না আসে, হ্যাঁ যতদিন। তাহলে কি হচ্ছে আপনি দেখেন, সবাই তো রাইটের দিকে গাদাগাদিটা করছে, সেন্টার রাইট, ফার রাইট, এখানে তো ঘুরপাকটা খাচ্ছে। তো বাকি 50% তো আর ওইদিকে কেউ নাই, তাই না? অনেক গভীর একটা কথা বলেছেন।